সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস। এরপর নেতানিয়াহু নিউ ইয়র্কে এলেই গ্রেফতার হবে মামদানি। এবং সবশেষে থাকছে দিল্লিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস। গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা করার অভিযোগে পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে এসেছে। প্রো ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ কোম্পানি নাইট্রোকেম যুক্তরাষ্ট্রের অস্ত্রবিন্মাতা প্রতিষ্ঠানের কাছে ট্রিনিট্রোটোলুইন সরবরাহ করেছে, যা পরে সামরিক গোলা, বোমা ও গ্রেনেড তৈরিতে ব্যবহার হয়ে ইসরায়েলের কাছে রপ্তানি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে পিপলস এম্বার্গো ফর প্যালেস্টাইন, প্যালেস্টিনিয়ান ইউথ মুভমেন্ট, শ্যাডো ওয়ার্ল্ড ইনভেস্টিগেশনস এবং মুভমেন্ট রিসার্চ ইউনিট উল্লেখ করেছে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে পোল্যান্ডই একমাত্র বৃহৎ টিএনটি উৎপাদনকারী দেশ। এই টিএনটি বহুল ব্যবহৃত MK-80 সিরিজের এয়ার ড্রপ বোমা এবং শক্তিশালী পেনিট্রেটর বিস্ফোরক ব্লু 109 বোমায় ব্যবহৃত হয়। প্যালেস্টিনিয়ান ইউথ মুভমেন্টের সংগঠক নাদিয়া তান্নুস আল জাজিরাকে বলেন, এই প্রতিবেদন স্পষ্টভাবে দেখাচ্ছে যে নাইট্রোকেম ও পোল্যান্ড সরকার গণহত্যার সরবরাহ চেইনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন টিএনটির কোনো দেশীয় উৎপাদন নেই এবং দেশটির আমদানিকৃত টিএনটির 90% আসে পোল্যান্ড থেকে। পাশাপাশি নাইট্রোকেম সরাসরি ইসরায়েলের কাছেও টিএনটি এবং অন্যান্য বিস্ফোরক বিক্রি করেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েল গণহত্যামূলক কার্যক্রম চালাচ্ছে এবং জেনোসাইড কনভেনশনের অধীনে সব দেশকে তাদের আইনি দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। নতুন এই প্রতিবেদন পোল্যান্ডের ভূমিকা, লক্ষাধিক ফিলিস্তিনির হত্যাকাণ্ডে অংশগ্রহণকে আরও স্পষ্ট করে বলে মন্তব্য করেছেন তান্নুস। এরপর নেতানিয়াহু নিউ ইয়র্কে এলেই গ্রেফতার হবে মামদানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন সেই শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে মামদানি এ ঘোষণা দিয়েছেন। স্থানীয় মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সাথে সাক্ষাৎকালে মামদানি একথা বলেন। এ সময় তাকে মেয়র পদের অভিষেক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান মামদানি। এরিক অ্যাডামসের সাথে সাক্ষাৎকারের পর ABC 7-এর সরাসরি অনুষ্ঠানে যোগ দেন মামদানি। এ সময় তিনি নিউ ইয়র্ক শহরকে আন্তর্জাতিক আইনের শহর হিসেবে উল্লেখ করে বলেন, এখানে নেতানিয়াহুর বিরুদ্ধে 2024 সালে ICCর জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল থাকবে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার সামরিক জনগণের উপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র বলেন, আমি বারবার বলেছি যে আমি বিশ্বাস করি এটি আন্তর্জাতিক আইনের শহর। আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানে সেই আইনকে রক্ষা করা, আর তার মানে হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা বহাল রাখা, সেটি বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য হোক কিংবা ভ্লাদিমির পুতিনের জন্য। মেয়র নির্বাচনে জয়ের আগে গত অক্টোবর মাসে ফক্স নিউজের দ্য স্টোরি অনুষ্ঠানে মার্থা ম্যাককালামের সাথে আলাপচারিতায় মামদানি বলেছিলেন, আইনিগত অনুমতি থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। তিনি বলেন, নিউ ইয়র্ক এ ধরনের নীতিকে সমুন্নত এবং সংরক্ষণ করতে চায়। মামদানি বলেন, নেতানিয়াহুর গ্রেফতার নিশ্চিত করতে তিনি কোনো নতুন আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না। এই সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই। আমি এমন একজন যে বিদ্যমান আইনের মধ্যে থাকতে চায়। তাই আমি নিজে থেকে কোনো আইন বানাবো না, বরং বিদ্যমান আইনের ভেতর থেকে সব ধরনের আইনিগত সম্ভাবনা খুঁজে দেখব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ICC চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়। এদিকে CBS-এর খবরে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের সময় ট্রানজিশন দলের খরচের জন্য সমর্থকদের কাছে অনুদান চেয়েছেন মামদানি। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি অনুদান চান। তিনি জানান, এত পর্যন্ত তার প্রচারণা দল খরচের জন্য $10 লক্ষ সংগ্রহ করতে পেরেছে, তবে তাদের আরও $40 লক্ষ প্রয়োজন।
এবং সবশেষে থাকছে দিল্লিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তরিম সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান। বুধবার নয়াদিল্লির হায়দ্রাবাদ অনুসারে দুই দেশের প্রতিনিধি দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পর্যায়ে 7ম সম্মেলনে অংশ নিতে ড খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল দিল্লিতে অবস্থান করছে। সফরসূচির অংশ হিসেবে তিনি অজিত ডোভাল ও তার দলের সাথে বৈঠক করেন। বৈঠকে সিএসসি এর কর্মপরিধি ছাড়াও দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এ সময় ড খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর আগে মঙ্গলবার সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক ঘনিষ্ঠ কর্মকর্তা।